ওয়েলকাম মাই স্টাডি 123 ইউটিউব চ্যানেল। রিসেন্টলি ইসরায়েল যেভাবে তার দেশকে নিজেকে বহির্বিশ্বের কাছে ভয়ঙ্কর রূপে তুলে ধরতেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মনে হয় এমন কখনো কোনো দেশই করেনি। যেমন আমরা যদি প্রথম আলোর একটা নিউজ আর্টিকেল লক্ষ্য করি, তাহলে তারা বলতেছে যে 72 ঘন্টার মধ্যে 6 দেশে ইসরায়েলের কি হামলা করছে। 72 ঘন্টায় ইসরায়েল 6টি দেশের উপর হামলা চালিয়েছে। যেমন কোন কোন দেশের উপর? যেমন ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার ও ইয়েমেন। তাহলে বুঝতে পারতেছেন যে ইসরায়েল তাহলে কতটা একটা বর্বর কান্ট্রিতে রূপ নিচ্ছে। তো হঠাৎ ইসরায়েল কেন এই দেশগুলির উপর হামলা করতেছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। আমরা যদি দেখি যে এই দেশগুলির উপর কেন ইসরায়েল হামলা করতেছে, তার কারণগুলো যদি লক্ষ্য করি, তাহলে এখানে দেখতে পাবো যে এখানে বলতেছে যে লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা, একটি গাড়ি কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ইসরায়েলের বক্তব্য কি? তারা বলতেছে যে তারা হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার ও সামরিক স্থাপনা আঘাত করছে। তারা চাচ্ছে কোনো গোটা বিশ্বেই যেন হামাসের কোনো কি না থাকে, যেন সশস্ত্র বাহিনী না থাকে। তারা উৎখাত করতে যাচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে যারা কাজ করতেছে তাদেরকেই তারা সরাসরি টার্গেট হিসাবে ধরে নিচ্ছে। সেক্ষেত্রে তারা ভাবতেছেন না এই দেশ স্বাধীন দেশ অথবা শক্তিশালী দেশ, তারা কোনোভাবে সেটা পরোয়া করতেছে না। তারা কি করতেছে, আমরা যদি আরো লক্ষ্য করি যে ইসরায়েল কি করছে কিছুদিন আগে, কি করছে, সানায় হামলা করছে। এটা কোথায়? ইয়েমেনের রাজধানী। তারপর আমরা যদি তিউনিসিয়া দেখি, যে তিউনিসিয়া উপকূলে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার বহরের একটি জাহাজের ড্রোন হামলার পর সেটি আগুন ধরে যায়। এবং এটা তারা কেন হামলা করছে? তারা গাজা উপকূলে কি করছিল, তারা ত্রাণ দিচ্ছিল, এই কারণে তারা সেই জাহাজটিকে হামলা করছে। তারপর তারা কিছুদিন আগে কাতারের উপর হামলা করছে। কেন? তারা কি করছে, কাতারে যে হিজবুল্লাহর যে সশস্ত্র বাহিনী, যে সংগঠনের কিছু সদস্য গেছিল তাদেরকে লক্ষ্য করে, হ্যাঁ, কাতার একটা কি স্বাধীন সার্বভৌম দেশ হওয়া সত্ত্বেও তারা পরোয়া করে নেই, তারা কি করছে, সরাসরি ভাবে হামলা করছে। এখানে হঠাৎ করে ইসরায়েল এই ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছে কেন? তার কারণ হিসাবে, হ্যাঁ, বলতে হয় যে ইসরায়েল কি চাচ্ছে, গ্রেটার ইসরায়েলে একটা রূপ নিতে যাচ্ছে। এই যে ইসরায়েলকে তারা কি করতে যাচ্ছে, ভবিষ্যতে তাদের একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার দিকে তারা অগ্রসর হচ্ছে। যেমন আমরা যদি কালবেলার একটা প্রতিবেদন লক্ষ্য করি, এখানে প্রতিবেদনটা এমন ছিল যে গ্রেটার ইসরায়েল ধারণার জন্ম হলো কিভাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই ইসরায়েল কিন্তু এত বড় নয়, এত বড় নয় কিন্তু। এটা ধারণা করতেছে যে ভবিষ্যতে ইসরায়েল বড় হতে হতে এরকম এরকম ভাবে অগ্রসর হয়ে তারা সিরিয়া কবজা করবে, ইরাকের কিছু অঞ্চল কবজা করবে, সৌদি আরবের কিছু অঞ্চল কবজা করবে, ইজিপ্টের কিছু অঞ্চল কবজা করবে। মধ্যপ্রাচ্যে তারা একটা শক্তিশালী দেশ হতে যাচ্ছে। আমরা এর যদি বাস্তবতা লক্ষ্য করি যে এই যে গ্রেটার ইসরায়েলের ধারণাটা কিভাবে হলো, তাহলে আমাদের লক্ষ্য করতে হবে যে বাইবেলে বর্ণিত ইহুদিদের জন্য প্রতিশ্রুত ভূমি প্রতিষ্ঠা করতে চায় কে? ইসরায়েল। তাই জন্ম লগ্ন থেকেই এই ধারণার উপর ভিত্তি করে ইসরায়েলে নিজ রাষ্ট্রের সীমানা কি করছে, বাড়িয়েছে। ইসরায়েল যখন সৃষ্টি হয়েছিল, তারা কি করছিল, তারা স্বাধীন ইসরায়েল যখন সৃষ্টি হয়েছিল, ইসরায়েল কি করছিল, তারা স্বাধীন ফিলিস্তিনির উপরকে তাদেরকে কি কি করা হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শরণার্থী দেওয়া হয়েছিল। সেই ফিলিস্তিনকে তারা কব্জা করে আজকে কি করছে, ফিলিস্তিনের যারা নাগরিক তাদেরকে সরিয়ে সে দেশটা তারা দখল করছে। হ্যাঁ, তারা কি চাচ্ছে, তারা মনে করতেছে এই যে ফিলিস্তিনের রাষ্ট্রটা রয়েছে, এই রাষ্ট্রের আগে কি ছিল, ইসরায়েল যারা ইহুদি তাদের তাদের ছিল। এই জন্য কি করছে, তারা ইসরায়েল নিজ রাষ্ট্রের সীমানা কি করছে, বাড়িয়েছে। দেশটির ডানপন্থী রাজনীতিক রাজনীতিকরা এই ধারণার কি কট্টর সমর্থক। ইসরায়েলি লেখক অভি লিফকিনের একটি সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়। সেখানে তিনি বৃহত্তর ইসরায়েল ধারণা সম্পর্কে বলেছিলেন।
মানে এই যে ধারণাটা, মানে কি ইসরায়েল শুধু যে মানে সরকারিভাবে তেমনটা না, ইসরায়েলের জনগণও কিন্তু চায় যে ইসরায়েল কি হবে, একসময় অনেক বড় হবে। ঠিক আছে? এবং এই যে মধ্যপ্রাচ্যে জেরুজালেম কর্তৃক যে জায়গাটা, এটা শুধুমাত্র ইহুদিদের, তারা এটাই কি এই ধারণাটা কি করছে, মনের মধ্যে পালন করছে। এবং সেই ভাবনায় কি করছে, ঘি ঘি ঢেলেছেন কে, ইসরায়েলে যে বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু, সেটা তিনি এই ধারণার সাথে কি করছেন, সম্প্রতি মানে কি করছেন, সম্পৃক্ততা জাগাইছেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা কি করব, গ্রেটার ইসরায়েল তৈরি করব। আমরা যদি এই যে ইসরায়েল তাদের, হ্যাঁ তারা কি করতে যাচ্ছে, মানে মধ্যপ্রাচ্যে তাদের নিজের অবস্থানটা দৃঢ় করতে যাচ্ছে এবং এই যে অঞ্চলগুলি তারা নিজেদের কবজায় করতে যাচ্ছে, হ্যাঁ, এটা কি ইসরায়েল মানে সহজে করতে পারবে? অবশ্যই না। ইসরায়েলের কিছু কিছু চ্যালেঞ্জ থাকবে, সেই চ্যালেঞ্জগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, যেমন এখানে ইসরায়েলের যে প্রতিবেদনটা, ইসরায়েলের চ্যালেঞ্জ, এখানে বলতেছে যে ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্র সমাধান অনুমোদন করেছে মানে জাতিসংঘ। এখানে ইসরায়েল চাচ্ছে যে শুধুমাত্র ইসরায়েল নামেই একটা রাষ্ট্র থাকবে, কোনো ফিলিস্তিন নামের রাষ্ট্র থাকবে না। কিন্তু সেইটাকে বুড়ো আঙ্গুল দেখে জাতিসংঘ কি করছে, বলছে যে না, ইসরায়েলও একটা রাষ্ট্র থাকবে, ফিলিস্তিনিও একটা রাষ্ট্র থাকবে। এটা একটা চ্যালেঞ্জ। রিসেন্টলি জাতিসংঘ কি করছে, সাধারণ পরিষদ শুক্রবার ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্র সমাধান অনুমোদনের একটি প্রস্তাব গ্রহণ করেছেন। প্রস্তাবটি নিউ ইয়র্ক ঘোষণা নামে পরিচিত একটি দলিল অনুমোদন করে জাপান সহ মোট 142টি সদস্য দেশ এর পক্ষে ভোট দিয়েছেন। মানে গোটা বিশ্বের মধ্যে 142টি দেশ ভোট, মানে এই পক্ষে ভোট দিয়েছেন যে যে ফিলিস্তিনের, সরি, ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন নামও একটা কি রাষ্ট্র প্রয়োজন। শুধুমাত্র 12টি রাষ্ট্র ভোটদানে বিরত ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই যে পৃথিবীর অতগুলো দেশের মধ্যে শুধুমাত্র 10টি দেশ তারা চাচ্ছিল না যে কি হবে না, শুধু ফিলিস্তিন নামে রাষ্ট্র থাকবে না, এই কারণে তারা ভোট দিয়েছিল। এবং 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের সাথে তাদের দ্বন্দ্ব, সেই সাথে ইরানের বিভিন্ন যে প্রক্সি গ্রুপগুলো রয়েছে তাদের কি করতে হবে, মোকাবিলা করতে হবে। প্রধানত এ সকল সমস্যাগুলি এবং সমীকরণগুলি মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণটাকে জটিল থেকে জটিলতর রূপ নিচ্ছে। এজন্য মধ্যপ্রাচ্যে সবসময় একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে। তো আমার এই মতামতের পক্ষে আপনারা কি একমত? যদি একমত হয়ে থাকেন তো তাহলে আপনার মতামতটি আমার ইউটিউব চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার এই আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।